অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স টপিক 5 আইএসএলএম মডেলের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর শওকত আলম। শুরুতেই সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রতিটি ক্লাস লেকচারের পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে, সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেওয়া যাবে এবং সবগুলো ক্লাস একসাথে পাওয়ার জন্য এক্সপ্লোরিং ইকোনমিক্স চ্যানেলে ক্লিক করে প্লেলিস্টে ক্লিক করলে আলাদা আলাদা প্লেলিস্ট পাওয়া যাবে। তারপর প্লেলিস্টে ঢুকে টপিক ভিত্তিক ভিডিওগুলো দেখা যাবে। যারা চ্যানেলে নতুন তাদের জন্য বিষয়টি আবার উল্লেখ করলাম। আজকের আলোচ্য বিষয় দ্রব্য ও মুদ্রা বাজারে যুগপৎ ভারসাম্য, সিমিলটেনিয়াস ইকুইলিব্রিয়াম ইন দ্য গুডস অ্যান্ড মানি মার্কেটস। আজ আলোচনা করা হবে আইএসএলএম মডেল ভারসাম্য, আইএসএলএম মডেল ইকুইলিব্রিয়াম, ভারসাম্যের দিকে সমন্বয় প্রক্রিয়া, অ্যাডজাস্টমেন্ট প্রসেস টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম, ভারসাম্য আয়স্তর ও সুদের হারের পরিবর্তন, চেঞ্জেস ইন দি ইকুইলিব্রিয়াম লেভেলস অফ ইনকাম অ্যান্ড দি ইন্টারেস্ট রেট। আইএসএলএম মডেল ভারসাম্য বলতে কি বোঝায়? আমরা ইতিপূর্বে আইএস রেখা এবং এলএম রেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আইএস রেখার উপর প্রতিটি বিন্দু সুদের হার ও আয়স্তরের সেই সংমিশ্রণগুলোকে প্রকাশ করে যে সংমিশ্রণগুলোতে দ্রব্য বাজারে ভারসাম্য বিরাজ করে। অন্যদিকে এলএম রেখার উপর প্রতিটি বিন্দু সুদের হার ও আয়স্তরের সেই সংমিশ্রণগুলোকে প্রকাশ করে যে সংমিশ্রণগুলোতে মুদ্রা বাজারে ভারসাম্য বিরাজ করে। দ্রব্য বাজার ও মুদ্রা বাজার ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মুদ্রা বাজারে নির্ধারিত সুদের হার দ্রব্য বাজারে পরিকল্পিত ব্যয়কে এবং দ্রব্য বাজারে নির্ধারিত আয়স্তর মুদ্রা বাজারের অর্থের চাহিদাকে প্রভাবিত করে। আবার আইএস রেখা সুদের হার এবং আয়স্তরের মধ্যে বিপরীত সম্পর্ক এবং এলএম রেখা সুদের হার ও আয়স্তরের মধ্যে ধনাত্মক সম্পর্ক নির্দেশ করে। আইএসএলএম মডেল ভারসাম্যের জন্য সুদের হার ও আয়স্তরের এমন একটি সংমিশ্রণ প্রয়োজন যে সংমিশ্রণে দ্রব্য মুদ্রা উভয় বাজারে ভারসাম্য বজায় থাকে। অতএব আইএসএলএম মডেল ভারসাম্য বলতে এমন অবস্থাকে বোঝায় যখন নির্দিষ্ট সুদের হার ও জাতীয় আয়স্তরে দ্রব্য ও মুদ্রা উভয় বাজারে যুগপৎ ভারসাম্য বজায় থাকে। চিত্রে গ প্যানেলে আইএস রেখা ও এলএম রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। ই বিন্দুতে দ্রব্য বাজার ও মুদ্রা বাজারে ভারসাম্যের শর্ত পালিত হয়। সুতরাং ই আইএসএলএম মডেলে ভারসাম্য বিন্দু এবং ই বিন্দুতে নির্ধারিত আই স্টার ভারসাম্য সুদের হার এবং ওয়াই স্টার ভারসাম্য আয়স্তর নির্দেশ করে। গ প্যানেলে ই বিন্দু ব্যতীত আর কোনো বিন্দু নেই যেখানে উভয় বাজারের শর্ত পালিত হয়। যেহেতু আইএসএলএম মডেল ভারসাম্যে দ্রব্য বাজার ও মুদ্রা বাজার ভারসাম্যে উপনীত হয়, তাই একে সাধারণ ভারসাম্য বলা হয়। আইএস সমীকরণ ও এলএম সমীকরণ, এই দুটি সমীকরণে অজানা রাশির সংখ্যা দুটি, আয়স্তর ওয়াই এবং সুদের হার আই। এই ইকুয়েশন সিস্টেমকে সমাধান করলে ভারসাম্য ওয়াই ও আই এর মান পাওয়া যায়। অনার্স প্রথম বর্ষে এই ধরনের ইকুয়েশন সিস্টেম কিভাবে সমাধান করতে হয় সেই নিয়মটি শেখানো হয়। আমরা অবশ্য পরবর্তীতে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে একটা ক্লাস নিব। তাছাড়া আইএসএলএম মডেলের ভারসাম্য এবং এর গতীয় বিশ্লেষণের অ্যালজেব্রা নিয়েও একটি ক্লাস নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, আইএসএলএম মডেলের ভারসাম্য স্থায়ী বা স্টেবল কিনা, অর্থাৎ আইএসএলএম মডেলে ভারসাম্য অর্জিত হলে তা বজায় থাকে কিনা এবং কোনো কারণে ভারসাম্য হতে বিচ্যুত হলে তা পুনঃপ্রতিষ্ঠিত হয় কিনা। আমরা এখন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ভারসাম্য অবস্থায় বহিস্থ চলকসমূহ ও পরামিতিসমূহের মান অপরিবর্তিত থাকলে আইএসএলএম মডেলে ভারসাম্যের কোনো পরিবর্তন হয় না এবং ভারসাম্য অবস্থা থেকে বিচ্যুত হলে পুনরায় ভারসাম্যে ফিরে আসার প্রবণতা দেখায়।
আইএসএলএম মডেলে ভারসাম্য থেকে বিচ্যুত হলে অভারসাম্য থেকে ভারসাম্যের দিকে সমন্বয়ের যে প্রক্রিয়া, সেটি ব্যাখ্যার জন্য দুটি অনুমিতি বিবেচনা করা হয়। এক, দ্রব্যবাজারে অতিরিক্ত চাহিদা, এক্সেস ডিমান্ড ফর গুডস থাকলে উৎপাদন বৃদ্ধি পায়, এবং অতিরিক্ত যোগান বা এক্সেস সাপ্লাই অফ গুডস থাকলে উৎপাদন হ্রাস পায়। আইএস রেখার বামে এক্সেস ডিমান্ড ফর গুডস এবং আইএস রেখার ডানে এক্সেস সাপ্লাই অফ গুডস দেখা যায়। ফলে আইএস রেখার বামে আয় স্তর বৃদ্ধি পায় এবং আইএস রেখার ডানে আয় স্তর হ্রাস পায়। দ্বিতীয় অনুমিতিটি হল মুদ্রাবাজারে অতিরিক্ত চাহিদা বা এক্সেস ডিমান্ড ফর মানি থাকলে সুদের হার বৃদ্ধি পায় এবং অতিরিক্ত যোগান বা এক্সেস সাপ্লাই অফ মানি থাকলে সুদের হার হ্রাস পায়। এলএম রেখার বামে এক্সেস সাপ্লাই অফ মানি এবং এলএম রেখার ডানে এক্সেস ডিমান্ড ফর মানি বিদ্যমান। অতএব এলএম রেখার বামে সুদের হার হ্রাস পায় এবং এলএম রেখার ডানে সুদের হার বৃদ্ধি পায়। আইএসএলএম মডেলে অভারসাম্য থেকে ভারসাম্যের দিকে সমন্বয় প্রক্রিয়া কিভাবে কাজ করে তা তিনটি মডেলের সাহায্যে সংক্ষেপে ব্যাখ্যা করা হবে। এই তিনটি মডেল হল কবওয়েব মডেল, পরিসম্পদ বাজার ভারসাম্য মডেল বা দি অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম মডেল এবং পরিসম্পদ ও দ্রব্য বাজার ভারসাম্য মডেল বা দি অ্যাসেট অ্যান্ড গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম মডেল। প্রথমে আমরা কবওয়েব মডেল নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আইএস ও এলএম রেখার ছেদ বিন্দুতে দ্রব্যবাজার ও মুদ্রাবাজারে ভারসাম্য বজায় থাকে। এই মডেলে ধরে নেওয়া হয় অভারসাম্য অবস্থায় প্রথমে একটি বাজার দ্রব্য অথবা মুদ্রা বাজার এবং পরে অপর একটি বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। যেহেতু বাজারদ্বয় পরস্পরের উপর নির্ভরশীল, তাই ক্রমাগতভাবে ভারসাম্য অর্জনের প্রক্রিয়া চলতে থাকে। এভাবে কবওয়েব মডেলের ভারসাম্য অবশেষে আইএস ও এলএম রেখার ছেদ বিন্দুতে গিয়ে প্রতিষ্ঠিত হয়। ধরা যাক প্রাথমিকভাবে t=0 সময়কালে অর্থনীতি এলএম রেখার বামে এবং আইএস রেখার উপরস্থ একটি বিন্দুতে অবস্থান করে। সুতরাং দ্রব্যবাজারে ভারসাম্য এবং মুদ্রাবাজারে এক্সেস সাপ্লাই অফ মানি বিরাজমান থাকে। অর্থের চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায়, অর্থাৎ এক্সেস সাপ্লাই অফ মানি বজায় থাকায় জনগণ বন্ড ক্রয়ে উৎসাহী হয় বা আগ্রহী হয়। ফলে বন্ডের দাম বৃদ্ধি পায়, প্রাইস অফ বন্ড বৃদ্ধি পায়। আবার প্রাইস অফ বন্ডের সাথে যেহেতু সুদের হারের বিপরীত সম্পর্ক বিদ্যমান, তাই সুদের হার হ্রাস পায়। অর্থাৎ মুদ্রাবাজারে ভারসাম্যহীনতা থাকার কারণে প্রথমে মুদ্রাবাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু এর ফলে দ্রব্যবাজারে ভারসাম্যহীনতা দেখা দেয়। t=1 সময়কালে দ্রব্যবাজারে অতিরিক্ত চাহিদা, এক্সেস ডিমান্ড ফর গুডস থাকায় আয় স্তর বৃদ্ধি পায়। এর ফলে মুদ্রাবাজারে ভারসাম্যহীনতা দেখা দেয়। t=2 সময়কালে মুদ্রাবাজারে অতিরিক্ত চাহিদার কারণে, অর্থাৎ এক্সেস ডিমান্ড ফর মানি থাকার কারণে সুদের হার বৃদ্ধি পায়। এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকে যতক্ষণ না আইএসএলএম মডেল ভারসাম্য সুদের হার আই স্টার ও আই স্তর ওয়াই স্টার অর্জিত না হয়। চিত্রে ভারসাম্য অর্জনের প্রক্রিয়াটি দেখতে অনেকটা মাকড়সার জালের মতো, তাই একে কবওয়েব মডেল বলা হয়। তবে কবওয়েব মডেলটি অর্থনীতিবিদদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। বেশিরভাগ অর্থনীতিবিদের মতে বাজারদ্বয়ের ক্রমানুসারে ভারসাম্য অর্জনের অনুমিতি সঠিক নয় এবং সুদের হার পরিবর্তনের ক্ষেত্রে আয় স্থির ও আয় পরিবর্তনের ক্ষেত্রে সুদের হার স্থির ধরার বিষয়টি বাস্তবে পরিলক্ষিত হয়নি। তবে আইএসএলএম মডেলের ভারসাম্য
বোঝার ক্ষেত্রে কবওয়ে মডেলের তাত্ত্বিক ভূমিকা রয়েছে। অর্থাৎ কবওয়ে মডেলে যে প্রক্রিয়ার মাধ্যমে ভারসাম্য অর্জনের প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করা হয়েছে, সেই প্রক্রিয়াটি আমাদের ভারসাম্য বোঝার ক্ষেত্রে কিছুটা সহায়ক। এখন আমরা যে মডেলটি আলোচনা করব সেটি হলো পরিসম্পদ বাজার ভারসাম্য মডেল বা দি অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম মডেল। অনেক ম্যাক্রো ইকোনমিস্ট বিশ্বাস করেন দ্রব্য বাজারের তুলনায় অ্যাসেট বাজারে দ্রুত ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। উদাহরণস্বরূপ, অর্থের যোগান বৃদ্ধি করা হলে বন্ড মার্কেটে দ্রুত ভারসাম্য অর্জিত হয়, ফলে দ্রুত ভারসাম্য সুদের হার নির্ধারিত হয়। প্রকৃতপক্ষে এটা বিশ্বাস করা হয় যে অ্যাসেট মার্কেটে সর্বদা ভারসাম্য বজায় থাকে, কারণ যে কোনো শকে অ্যাসেট মার্কেটে দ্রুত সমন্বয় সাধিত হয়। আমরা আবারও t=0 সময়কাল থেকে শুরু করতে চাই, যেখানে দ্রব্য বাজারে ভারসাম্য এবং মুদ্রা বাজারে অতিরিক্ত অর্থের যোগান বিদ্যমান। এই t=0 বিন্দুতে আইএস রেখার উপর অবস্থিত হওয়ার কারণে দ্রব্য বাজারে ভারসাম্য বজায় থাকে, এবং এই বিন্দুটি এলএম রেখার উপরে অবস্থান করার কারণে এখানে এক্সেস সাপ্লাই অফ মানি বিদ্যমান। এক্সেস সাপ্লাই অফ মানি থাকলে লোকজন অতিরিক্ত অর্থ দ্বারা বন্ড ক্রয় করতে চায়, ফলে বন্ডের চাহিদা, বন্ড ডিমান্ড বৃদ্ধি পায়, ফলে বন্ডের দামও বৃদ্ধি পায় এবং সুদের হার হ্রাস পায়। এভাবে দ্রুত মুদ্রা বাজারে ভারসাম্যহীনতা দূরীভূত হয় এবং অর্থনীতি এলএম রেখাতে চলে আসে। এরপর t=1, t=2, t=3 অর্থনীতি এলএম রেখা বরাবর অগ্রসর হয়ে আইএসএলএম মডেল ভারসাম্য বিন্দু তে পৌঁছায়। অর্থাৎ t1 থেকে t2, t2 থেকে t3, t3 থেকে বিন্দুতে পৌঁছার ক্ষেত্রে দ্রব্যবাজারের ভারসাম্যহীনতা থেকে মুদ্রাবাজারের ভারসাম্যহীনতা তৈরি হয়, কিন্তু অতি দ্রুত মুদ্রাবাজার ভারসাম্যতে ফিরে আসে এবং এইভাবে এলএম রেখা বরাবর অর্থনীতি অগ্রসর হয়। ফলে একটি সময়ের পর ভারসাম্য বিন্দু অর্জিত হয়, যেখানে ভারসাম্য সুদের হার আই স্টার এবং ভারসাম্য আই স্তর ওয়াই স্টার প্রতিষ্ঠিত হয়। অতএব দেখা যাচ্ছে এই মডেলে অ্যাসেট মার্কেটে দ্রুত এবং দ্রব্য বাজারে ধীরে সমন্বয় সাধিত হয়। আইএসএলএম রেখাচিত্রে আই ওয়াই স্পেসে যে কোনো স্থান থেকে অর্থনীতি দ্রুত ভার্টিক্যালি এলএম রেখার উপর, যদি এলএম রেখার বামে থাকে তবে নিচের দিকে সরাসরি উলম্বভাবে এলএম রেখার উপর, আর যদি এলএম রেখার নিচে থাকে তবে উলম্বভাবে সরাসরি এলএম রেখার উপর পৌঁছে যায় এবং তারপর এলএম রেখা বরাবর অগ্রসর হয়ে ভারসাম্য বিন্দুতে উপনীত হয়। এখন আমরা পরিসম্পদ ও দ্রব্যবাজার ভারসাম্য মডেল বা দি অ্যাসেট অ্যান্ড গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম মডেল নিয়ে আলোচনা করব। আইএস ও এলএম রেখাকে একই চিত্রে স্থাপন করলে উভয়ের ছেদ বিন্দুতে 4টি রিজিয়ন তৈরি হয়। রিজিয়ন 1 আইএস রেখার ডানে এবং এলএম রেখার বামে অবস্থিত। অতএব এক্ষেত্রে দ্রব্য বাজারে এক্সেস সাপ্লাই অফ গুডস এবং মুদ্রা বাজারে এক্সেস সাপ্লাই অফ মানি বিদ্যমান। রিজিয়ন 2 এলাকাটি আইএস রেখার নিচে এবং এলএম রেখার উপরে অবস্থিত। আইএস রেখার নিচে অবস্থান করার কারণে এখানে এক্সেস ডিমান্ড ফর গুডস এবং এলএম রেখার উপরে অবস্থান করার কারণে এক্সেস সাপ্লাই অফ মানি বিদ্যমান। রিজিয়ন 3 এক্সেস ডিমান্ড ফর গুডস এবং এক্সেস ডিমান্ড ফর মানি, এবং চতুর্থ রিজিয়নে এক্সেস সাপ্লাই অফ গুডস এবং এক্সেস ডিমান্ড ফর মানি পরিলক্ষিত হয়। এই 4টি এলাকায় বা রিজিয়নে আই ওয়াই ও সুদের হার আই এর কিরূপ পরিবর্তন হয় তা টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। রিজিয়ন 1 দ্রব্যের বাজারে এক্সেস সাপ্লাই
অফ গুডস এবং মুদ্রা বাজারে এক্সেস সাপ্লাই অফ মানি বিদ্যমান থাকায় ভারসাম্য আয় স্তর ওয়াই এর মান এবং সুদের হার আই উভয়ই হ্রাস পায়, যা রিজিয়ন একে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। বাম দিক অভিমুখী যে তীর চিহ্নটি রয়েছে, এই তীর চিহ্নটি আয় হ্রাস এবং নিম্নমুখী তীরটি সুদের হার হ্রাস নির্দেশ করে। উভয় চলক পরিবর্তনের ক্রিয়ামুখী বল সমান হলে পরিবর্তনের প্রবণতা উভয় তীর চিহ্নের মধ্যবর্তী এলাকা দিয়ে গমন করে। অনুরূপভাবে রিজিয়ন 2, 3 এবং 4 এ চলকদ্বয়ের পরিবর্তনের প্রবণতা তীর চিহ্নের মাধ্যমে নির্দেশ করা হয়েছে। ধরা যাক অর্থনীতি টি সমান 0 সময়কালে আইএস রেখার উপর অবস্থান করে, যেখানে আয় y0 এবং সুদের হার I0। এই বিন্দুটি আইএস রেখার উপরে অবস্থান করে এবং এলএম রেখার বামে অবস্থান করে। অতএব দ্রব্য বাজারে ভারসাম্য, কিন্তু মুদ্রা বাজারে অভারসাম্য দেখা যায়। যেহেতু বিন্দুটির অবস্থান এলএম রেখার বামে, তাই মুদ্রা বাজারে এক্সেস সাপ্লাই অফ মানি পরিলক্ষিত হয়। এই কারণে সুদের হার হ্রাস পায়। সুদের হার হ্রাস পাওয়ায় দ্রব্য বাজারে বিনিয়োগ বৃদ্ধির কারণে আয় বৃদ্ধি পায়। সুদের হার ও আয় সমন্বয় হয়ে ভারসাম্য বিন্দু ই এর দিকে অগ্রসর হয় এবং টি সমান এন সময়ে ভারসাম্য অর্জিত হয়, যা তীর চিহ্নের মাধ্যমে নির্দেশ করা হয়েছে। অনুরূপভাবে দেখানো যায় যে কোনো রিজিয়নে অভারসাম্য অবস্থা হতে অর্থনীতি ভারসাম্য বিন্দু ইতে পৌঁছানোর প্রবণতা দেখায়। অতএব এই বিন্দুতে আইএসএলএম মডেল ভারসাম্য স্থায়ী হয়। এবার আমরা দেখাবো কিভাবে আইএসএলএম মডেলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ ভারসাম্য অবস্থা হতে কিভাবে অভারসাম্য অবস্থার সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করা হবে। আইএস রেখা বা এলএম রেখার স্থানান্তর হলে ভারসাম্য আয় স্তর ও সুদের হারের পরিবর্তন ঘটে। আইএস রেখার স্থানান্তরের কারণ ক্লাস 1 পার্ট 3 এ এবং এলএম রেখা স্থানান্তরের কারণ ক্লাস 4 এ আলোচনা করা হয়েছে। স্বয়ংভূত ব্যয়সমূহ যেমন স্বয়ংভূত ভোগ, স্বয়ংভূত বিনিয়োগ, সরকারি ব্যয়, থোক কর ইত্যাদির পরিবর্তন হলে আইএস রেখা স্থানান্তরিত হয়। আবার অর্থের যোগান, অর্থের চাহিদার স্বয়ংভূত পরিবর্তনের কারণে এলএম রেখা স্থানান্তরিত হয়। আপাতত আমরা শুধুমাত্র আইএস রেখার পরিবর্তন নিয়ে কথা বলবো। চিত্রে IS1 ও এলএম রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। অতএব এ আইএসএলএম মডেলের প্রাথমিক ভারসাম্য বিন্দু এবং I1 ভারসাম্য সুদের হার ও Y1 ভারসাম্য আয় স্তর। ধরা যাক অটোনোমাস ইনভেস্টমেন্ট আয়বার বৃদ্ধি পাওয়ায় আইএস রেখা ডানে IS1 হতে IS2 তে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরের পরিমাণ 1/1 - b ইন্টু ডেল আইবার, যেখানে b হচ্ছে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা এবং 1/1 - b হচ্ছে সরল গুণক বা সিম্পল মাল্টিপ্লায়ার। আইএসএলএম মডেলে নতুন ভারসাম্য বিন্দু b, যেখানে ভারসাম্য সুদের হার I2 এবং আয় স্তর Y2। স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে আইএস রেখা ডানে স্থানান্তরিত হওয়ায় আয় স্তর Y1 হতে Y2 তে এবং সুদের হার I1 হতে I2 তে বৃদ্ধি পায়। চিত্র হতে লক্ষণীয়, আইএস রেখা যে পরিমাণ ডানে স্থানান্তরিত হয়, আয় বৃদ্ধির পরিমাণ তার চেয়ে কম, অর্থাৎ আইএস রেখার স্থানান্তর এখান থেকে এই পর্যন্ত, অন্যদিকে আয় বৃদ্ধির পরিমাণ Y1 হতে Y2। এর কারণ হল স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে পরিকল্পিত ব্যয় বৃদ্ধি পায়, ফলে আয় স্তর বৃদ্ধি পায়। এই আয় স্তর বৃদ্ধির কারণে মুদ্রা বাজারে অর্থের চাহিদা বৃদ্ধি পায়, ফলে ভারসাম্য সুদের হার বৃদ্ধি পায়। এই সুদের হার বৃদ্ধির ফলে দ্রব্য বাজারে পুনরায় প্ররোচিত বিনিয়োগ হ্রাস পায় এবং পরিকল্পিত ব্যয় ও আয় স্তর হ্রাস পায়। সুতরাং দেখা যাচ্ছে সরল গুণকের কারণে প্রথমে আয় অনেক বেশি বৃদ্ধি পেলেও পরবর্তীতে মুদ্রা বাজারে
সুদের হার বৃদ্ধির কারণে আয় কমে যায়। প্রকৃতপক্ষে ভারসাম্য আয় কি পরিমাণ বৃদ্ধি পাবে তা নির্ভর করে আইএস রেখা এবং এলএম রেখার ঢালের উপর। যদি এলএম রেখা আনুভূমিক হয় তবে আয় বৃদ্ধির পরিমাণ আইএস রেখা স্থানান্তরের সমপরিমাণ হয়। আবার যদি এলএম রেখা উলম্ব আকৃতির হয় তবে আয়ের কোনো পরিবর্তনই হয় না। পরবর্তীতে এই বিষয়ে আমরা আরও আলোচনা করব, তাই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাসে আমরা আইএসএলএম মডেলের ভারসাম্য, অভারসাম্য থেকে ভারসাম্যের দিকে সমন্বয় প্রক্রিয়া এবং ভারসাম্য আয় স্তর ও সুদের হারের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে আইএসএলএম মডেল হতে সামগ্রিক চাহিদা রেখা নির্ণয়। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।